উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার, প্রথম অধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত মতবাদসমূহ। আজকের বিষয় নয়া বাস্তববাদ। প্রশ্ন: নয়া বাস্তববাদ বলতে কী বোঝো? নয়া বাস্তববাদের উদ্ভব কখন এবং কী কারণে ঘটেছে? নয়া বাস্তববাদের মূল প্রবক্তা কারা? নয়া বাস্তববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নয়া বাস্তববাদের প্রভাব বা গুরুত্বগুলি আলোচনা করো। উত্তরটা শুরু করছি। সংজ্ঞা: নয়া বাস্তববাদ বা নিও রিয়ালিজম বা কাঠামোগত বাস্তববাদ বা স্ট্রাকচারাল রিয়ালিজম অর্থাৎ নবীন বাস্তববাদ আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা ব্যাখ্যা করে যে আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রের আচরণ মূলত আন্তর্জাতিক ব্যবস্থার অরাজক, প্রতিযোগিতামূলক ও নিরাপত্তাহীনতা সৃষ্টিকারী কাঠামো দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ এই নবীন বাস্তববাদীদের মতে আন্তর্জাতিক ব্যবস্থা হলো অরাজক, কারণ রাষ্ট্রগুলি সেই ব্যবস্থার মধ্যে সম্পূর্ণভাবে স্বাধীন এবং এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলিকে নিয়ন্ত্রণ করার মতো কোনো কর্তৃপক্ষ বা সমস্ত রাষ্ট্রের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো ক্ষমতাবান কোনো কর্তৃপক্ষ আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে নেই। তাই আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো সর্বোচ্চ শক্তিশালী বা সর্বাধিক শক্তিশালী এবং সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে এরকম রাজার উপস্থিতি না থাকায় আন্তর্জাতিক ব্যবস্থা হলো নৈরাজ্যমূলক বা অরাজক। এবার এই অরাজক আন্তর্জাতিক ব্যবস্থা সবসময়ই প্রতিযোগিতামূলক, কারণ প্রতিটি রাষ্ট্র এই অরাজক ব্যবস্থার মধ্যে নিজের স্বার্থ পূরণ করতে চায়, নিজের বলতে নিজের জাতীয় স্বার্থ পূরণ করতে চায়। আর এই পরস্পরের জাতীয় স্বার্থ যদি পরস্পর বিরোধী হয়ে ওঠে, অর্থাৎ দুটো রাষ্ট্রের জাতীয় স্বার্থ যদি পরস্পরের বিরোধী হয়ে ওঠে, তাহলেই সেই দুটো রাষ্ট্রের মধ্যে একটা নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। অর্থাৎ যদি সামনের জনের জাতীয় স্বার্থ পূরণ হয়, তাহলে আমার হবে না, এই নিরাপত্তাহীনতায় রাষ্ট্রগুলো ভোগে এবং তার ফলেই তাদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়। আর এই প্রতিযোগিতা তৈরি হওয়ার ফলেই রাষ্ট্রগুলো যা আচরণ করে আন্তর্জাতিক ক্ষেত্রে তা এই নিরাপত্তাহীনতা এবং প্রতিযোগিতার মনোভাব থেকেই সৃষ্টি। আর এই নিরাপত্তাহীনতা এবং প্রতিযোগিতার মনোভাবটা তৈরি হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে নৈরাজ্যমূলক পরিস্থিতির জন্য। একটা উদাহরণ দিলে পুরো ব্যাপারটা স্পষ্ট হবে। আমরা জানি কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র চাইনিজ বা চীনের দ্রব্যের ওপর অধিক শুল্ক আরোপ করেছে বা অধিক বেশি ট্যাক্স দেওয়ার নীতি আপন করেছে। অনেক ক্ষেত্রে কিছু চৈনিক দ্রব্য বা চাইনিজ দ্রব্যকে তারা নিষিদ্ধও করেছে। এবার আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র নিজের অর্থনৈতিক উন্নতির জন্য করেছে। দেশের জিনিস যদি বাইরের জিনিস দেশে বেশি বিক্রি না হতে পারে, তাহলে দেশের জিনিস দেশে বেশি বিক্রি হবে, নিজেদের অর্থনৈতিক স্বার্থ পূরণ হবে, হয়তো এই জন্য করেছে। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হলো, যদি আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের অর্থনৈতিক আধিপত্য বেশি হয়ে যায়, তাহলে অটোমেটিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্য কমে যাবে, কারণ বাজার তো একটাই। সেই বাজার যদি চীন দখল করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র দখল করতে পারবে না। এবার একটা সময় চীন এইভাবে বাজার দখল করতে করতে যদি এরকম পরিস্থিতি তৈরি করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রোডাক্ট মার্কেটে নেই, বিক্রিই হচ্ছে না, কেউ জানেই না সেই প্রোডাক্টগুলো সম্পর্কে, তাহলে অর্থনৈতিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এতটাই পিছিয়ে পড়বে যে সেটা তাদের রাষ্ট্রীয় কাঠামো এবং রাষ্ট্রীয় অস্তিত্বকেই ভেঙে দেবে। আমরা জানি গরিব দেশ পাকিস্তান বা শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো দেশগুলো অরাজকতায় ভুগছে, কারণ মেন কারণটাই হলো যে তাদের অর্থের অভাব। এরকম আফ্রিকারও বিভিন্ন কান্ট্রি রয়েছে যেগুলো অর্থের অভাবের জন্য নিজের স্বাধীনতা এবং সার্বভৌমিকতা প্রায় বিক্রি করতে শুরু করে দিয়েছে, তার কারণ তাদের কাছে কোনো উপায় নেই।
এই যে নিরাপত্তাহীনতাটা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরি হয়েছে, যে এইভাবে চীনের দ্রব্য বিক্রি হতে থাকলে, আমাদের দ্রব্য বিক্রি কম হতে থাকলে একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্র হিসেবেই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে, তখন চীনের কথায় তাকে উঠতে বসতে হবে। এই নিরাপত্তাহীনতার থেকেই সৃষ্টি হয় চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতাটার জন্যই তারা যে যা সিদ্ধান্ত নেয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিল যে চাইনিজ প্রোডাক্ট বাতিল করা হবে অথবা বেশি শুল্ক দেওয়া হবে চাইনিজ প্রোডাক্টের ওপর, ঠিক তেমনি চায়না আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বা চীন আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন ব্র্যান্ডকে এক প্রকার বদনাম করে সেই ব্র্যান্ড ভ্যালুটাকে কমিয়ে দিল। যদিও বদনামটা সত্যি, যে বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় ব্র্যান্ডগুলো চাইনিজ কোম্পানির থেকেই নিজেদের প্রোডাক্ট কেনে, এই জিনিসটা প্রচার করে ওই ব্র্যান্ডগুলোর ব্র্যান্ড ভ্যালু কমিয়ে দিল। কাজেই এই যে দুটো রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন যে আন্তর্জাতিক ক্ষেত্রে যা পদক্ষেপ নিচ্ছে, পুরোটাই আসছে তাদের এই নিরাপত্তাহীনতা থেকে সৃষ্ট একটা প্রতিযোগিতার ফলে। আর এই নিরাপত্তাহীনতা আর প্রতিযোগিতাটা সৃষ্টি হচ্ছে কারণ আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো রাজা নেই। যদি আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো এরকম সার্বভৌম কর্তৃপক্ষ থাকতো বা সর্বাধিক ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষ থাকতো যে ডিসাইড করে দিত যে চাইনিজ প্রোডাক্ট যতই ভালো হোক না কেন পুরো বিশ্বের মার্কেটের 50%-এর বেশি চাইনিজ প্রোডাক্ট বিক্রি হবে না, বাকি 50% অন্যের জন্য ছাড়তে হবে, এরকম যদি ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হতো কোনো সার্বভৌম ক্ষমতাশালী বা কোনো সর্বাধিক ক্ষমতাশালী কর্তৃপক্ষের দ্বারা, আর সেই বাঁধন যদি সবাই মানতে বাধ্য হতো, প্রতিটা রাষ্ট্র, যে না চাইনিজ প্রোডাক্টের জন্য এতটাই সীমা রয়েছে, ততটাই মার্কেট আমাকে খালি করতে হবে, বাকি মার্কেট অন্যদের জন্য ছাড়া রাখতে হবে, এরকম যদি কোনো কর্তৃপক্ষ থাকতো আর রাষ্ট্রগুলো যদি সেই কর্তৃপক্ষের সিদ্ধান্ত এইভাবে মেনে নিতে বাধ্য হতো, তাহলে এই প্রতিযোগিতাও তৈরি হতো না, তাহলে এই নিরাপত্তাহীনতাও এদের মধ্যে তৈরি হতো না, আর তাহলে কোনোভাবেই তারা যে ডিসিশনগুলো নিচ্ছে পরস্পর বিরোধী ডিসিশন, সেই পরস্পর বিরোধী ডিসিশনও তৈরি হতো না, আর এই পরস্পর বিরোধী ডিসিশন নিতে নিতে একসময় যুদ্ধের আবহাওয়া তৈরি, এরকম পরিস্থিতিও তৈরি হতো না। তাই বলা যেতে পারে যে আন্তর্জাতিক ব্যবস্থার অরাজক পরিস্থিতির জন্যই রাষ্ট্রগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয় এবং সেই নিরাপত্তাহীনতা থেকে প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং সেই প্রতিযোগিতার দ্বারাই তারা প্রতিটা রাষ্ট্র ডিসাইড করে যে কে কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে বলে নেওয়া ভালো যে নয়া বাস্তববাদ বাস্তববাদেরই একটা রূপ, নয়া বা নবীন বাস্তববাদ বলা হয় এটাকে। এটা সাবেকি বাস্তববাদের একটা রূপ। সাবেকি বাস্তববাদেও বলা হয়েছিল যে রাষ্ট্রগুলো নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য এবং বেশি বেশি ক্ষমতা নিজেদের কুক্ষিগত করার জন্য যা আচরণ করে সেই আচরণগুলো করছে, অর্থাৎ রাষ্ট্রগুলো যে কাজই করুক না কেন তারা করছে নিজের জাতীয় স্বার্থ রক্ষার জন্য এবং ক্ষমতা অর্জনের জন্য। আর কেন এই জাতীয় স্বার্থ রক্ষা করতে চাইছে তারা বা কেন বেশি ক্ষমতা অর্জন করতে চাইছে সেটা নির্ধারিত হয়, সেটার কারণ হলো রাষ্ট্রের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যেমন কিছুদিন আগেই সোভিয়েত ইউনিয়ন আর ইউক্রেনের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। এবার অনেকেই বলেছে যে যেহেতু সোভিয়েত ইউনিয়নের বর্তমান যে সরকার, যা পুতিনের অধীনস্থ সরকার, সেই সরকার আগ্রাসী মনোভাব সম্পন্ন, তার জন্যই মূলত এই যুদ্ধটা হয়েছে। কারণ সে আগ্রাসী মনোভাব সম্পন্ন, তাই সে তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য, অর্থাৎ নিজেদের প্রতিযোগিতাকে শেষ করার জন্য এবং আরও বেশি করে বাজার দখল করার জন্য, নিজেদের আধিপত্যকে বাড়ানোর জন্য ইউক্রেনের সঙ্গে একটা যুদ্ধ সৃষ্টি করেছে। কিন্তু আধুনিক বাস্তববাদী বা নয়া বাস্তববাদীদের মতে পুতিনের ডিসিশনটা পুতিনের নিজের নেওয়ার ডিসিশন নয়,
এই ডিসিশনটা বা এই সিদ্ধান্তটা আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি করে। অর্থাৎ পুতিনের জায়গায় যদি অন্য কোনো ব্যক্তিও থাকতো, ABCDEFG যেই থাকতো না কেন, কে আছে ওই ক্ষমতায় সেটা একেবারেই ম্যাটার করে না। যেই থাকুক না কেন ক্ষমতায়, সে এই পরিস্থিতিতে এই ডিসিশনটাই নিত। কী কারণ? কারণ ইউক্রেন ন্যাটোর ঘনিষ্ঠ, আর ন্যাটো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা পরিচালিত একটা বা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা প্রভাবিত একটা রাষ্ট্রজোট। যদি ন্যাটোর প্রভাব রাশিয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে সেটা রাশিয়ান সরকারের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। তাই আন্তর্জাতিক পরিস্থিতি, যেই পরিস্থিতির অংশ হলো ইউক্রেন, এবং যেই পরিস্থিতির অন্তর্ভুক্ত হয়ে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ গ্রহণ করেছে এবং আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র নিজের প্রভাব বিস্তার করছে রাশিয়ান সংলগ্ন অঞ্চলে, সেই আন্তর্জাতিক পরিস্থিতির ভিত্তিতে রাশিয়ান সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই এই রাশিয়ান সরকারের আগ্রাসী মনোভাব সম্পন্ন নেতা থাকুক বা না থাকুক, বা রাশিয়ান সরকারের যে মনোভাব, সেই নেতার যে মনোভাব, সেই মনোভাবটা তৈরিই হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতির জন্য। যদি আন্তর্জাতিক ক্ষেত্রে এরকম পরিস্থিতি না থাকতো, তাহলে রাশিয়ান সরকার এরকম ডিসিশন নিতই না। এটাই হলো সাবেকি বাস্তববাদ এবং নবীন বাস্তববাদের মধ্যে ডিফারেন্স। যে সাবেকি বাস্তববাদীরা বলছে যেহেতু পুতিন আগ্রাসী, তাই রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ করেছে, আর নয়া বাস্তববাদীরা বলছে যেহেতু আন্তর্জাতিক পরিস্থিতিটা পুতিনের ওপর এই চাপ দিয়েছে যে নিজের নিরাপত্তা রক্ষার জন্য তার ইউক্রেনের ওপর আক্রমণ করতে হবে, তার জন্য রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ করেছে। এটাই হলো সাবেকি এবং নয়া বাস্তববাদীদের মতামতের পার্থক্য। এবার আসছে মূল প্রবক্তাগণে। নয়া বাস্তববাদের প্রধান প্রবক্তা হলেন কেনেথ ওয়াল্টজ। তিনি তার গ্রন্থ থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স, এই গ্রন্থে নয়া বাস্তববাদের ভিত্তি স্থাপন করেন। দ্বিতীয় জন মিয়ারশাইমার, তৃতীয় স্টিফেন ওয়াল্ট, চতুর্থ রবার্ট জার্ভিস এবং পঞ্চম আর্নল্ড উলফার্স প্রমুখ। এবার আসছে উদ্ভব এবং বিকাশে। 1960-এর দশকে দেখা যায় আন্তর্জাতিক সম্পর্ক ব্যাখ্যা করতে বাস্তববাদের নীতিগুলো যথেষ্ট নয়। আমরা জানি এর আগে প্রথম বিশ্বযুদ্ধের পর আদর্শবাদী নীতিগুলোর সীমাবদ্ধতা প্রকাশ পায়। এটা বোঝা যায় যে আন্তর্জাতিক পরিস্থিতি যেরকম চলছে প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহাওয়া তৈরি হওয়ায়, আন্তর্জাতিক পরিস্থিতি এরকম চলছে যে সেটাকে শুধুমাত্র আদর্শবাদ দিয়ে ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ শুধুমাত্র নৈতিকতা দিয়ে আন্তর্জাতিক পরিস্থিতিকে ব্যাখ্যা করা যায় না। আন্তর্জাতিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গেলে জাতীয় স্বার্থ এবং ক্ষমতার কনসেপ্টগুলোকেও আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মধ্যে আনতে হবে। ঠিক তেমনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক প্রাক্কালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময় এই পরিস্থিতিটা প্রকাশ পায় যে আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা করতে বাস্তববাদের নীতিগুলি যথেষ্ট নয়। কারণ আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় অর্থনৈতিক উপাদানের গুরুত্বকে অস্বীকার এবং বিভিন্ন অরাষ্ট্রীয় কারকদের ক্রমবর্ধমান ভূমিকাকে চিহ্নিত করতে ব্যর্থতা নয়া বাস্তববাদের উত্থানের পথকে প্রকাশিত করে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় বাস্তববাদ মূলত রাষ্ট্রীয় কারকের ওপরই গুরুত্ব আরোপ করে। তাদের মতে অন্যান্য কারকগুলো যেমন আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্রজোট বা বহুজাতিক সংস্থা, এই ধরনের কারকগুলো যেহেতু রাষ্ট্রের মতো সার্বভৌম নয়, তাই আন্তর্জাতিক ক্ষেত্রে এদের বিশেষ ভূমিকা নেই, ভূমিকা সবই রাষ্ট্রের।
এইভাবে অরাষ্ট্রীয় কারকের ভূমিকাকে অস্বীকার করা এবং অর্থনৈতিক উপাদানের গুরুত্বকে অস্বীকার করা নয়া বাস্তববাদের ব্যর্থতা হিসেবে চিহ্নিত সাবেকি বাস্তববাদের ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়। কারণ সাবেকি বাস্তববাদীদের মতে রাজনৈতিক উপাদানই হলো আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার একমাত্র উপাদান, যদিও ধীরে ধীরে অর্থনৈতিক উপাদানের এবং ক্ষমতার ধারণাকে অর্থনীতির মাধ্যমে ব্যাখ্যা করার একটা পরিস্থিতি তৈরি হয়। তার জন্য নয়া বাস্তববাদের উত্থান ঘটে। এই পরিস্থিতিতে 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় সৃষ্ট তেলের সংকটের সময় ওপেকের নিয়ন্ত্রক ভূমিকা, আরব দেশগুলির সামরিক অক্ষমতা সত্ত্বেও অর্থনৈতিক সক্ষমতার মাধ্যমে প্রভাব বিস্তার, অর্থনৈতিক হুমকির মুখে পড়ে বিভিন্ন রাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক জোট ত্যাগ এবং সর্বোপরি সমগ্র বিশ্বের অর্থনৈতিক নির্ভরশীলতার প্রকাশ বাস্তববাদের সীমাবদ্ধতাগুলোকে আরও স্পষ্ট করে তোলে। অর্থাৎ এই সময় হয়েছিল আরব ইসরায়েল যুদ্ধ 1973 সালে। সেই আরব ইসরায়েল যুদ্ধের সময় যেহেতু আরব দেশটি বিশ্বের তৈল উৎপাদক মানে খনিজ তেল উৎপাদক এবং খনিজ তেল সরবরাহকারী মেন কান্ট্রি, তার জন্য সেই সময় বিশ্বজুড়ে একটা তেলের সংকট তৈরি হয়। এই বিশ্বজুড়ে তেলের সংকট তৈরি হয়, এই বিষয়টা স্পষ্ট হয় যে পৃথিবীর কোনো কোনায় কিছু হলে তার এফেক্ট কোনো না কোনোভাবে সবার ওপর পড়বে। এইভাবে একটা পারস্পরিক নির্ভরশীলতার পরিবেশ সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয়ত, এই তেল সংকটের সময় মেন তৈল উৎপাদক দেশগুলোর রাষ্ট্রজোট ওপেক তেলের দাম এবং তেলের সরবরাহকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এর থেকে বোঝা যায় যে আন্তর্জাতিক ক্ষেত্রে শুধু রাষ্ট্রগুলোই নয়, এই ধরনের রাষ্ট্রজোটও বেশ গুরুত্ব সম্পন্ন এবং বেশ ভূমিকা রাখে। এই ওপেকের নিয়ন্ত্রণ শুধু তেলের দাম বা তেলের সরবরাহের ওপরই ছিল না, বিভিন্ন দেশের সিদ্ধান্ত গ্রহণের ওপরও এদের একটা নিয়ন্ত্রক ভূমিকা তৈরি হয়। কারণ এই ওপেকের তেলকে নিয়ন্ত্রণ করার বা তেলের সরবরাহ এবং দামকে নিয়ন্ত্রণ করার ফলে অনেক রাষ্ট্র অর্থনৈতিক হুমকির মুখে পড়ে যায় এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক জোট ত্যাগ করতে বাধ্য হয় এক প্রকার। অর্থাৎ রাষ্ট্রগুলোর ডিসিশন মেকিংয়ে ওপেকের যথেষ্ট নিয়ন্ত্রক ভূমিকা তৈরি হয়। এছাড়াও আরব দেশগুলো সামরিকভাবে সেরকম সক্ষম ছিল না, কিন্তু এই তৈল সক্ষমতা বা তেলকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা বা ঘুরিয়ে দেখতে গেলে অর্থনৈতিক সক্ষমতা তাদের প্রভাব বিস্তার করতে সাহায্য করেছিল। তাই এটাও প্রমাণিত হয় যে ক্ষমতা শুধুমাত্র সামরিক ক্ষমতার মধ্যে আজ আর সীমাবদ্ধ নেই। সামরিক ক্ষমতা ছাপিয়ে তা চলে গেছে অর্থনৈতিক ক্ষমতার মধ্যে। তাই সাবেকি বাস্তববাদ যে দিকগুলোকে ইগনোর করেছিল সেগুলো হলো: 1, অরাষ্ট্রীয় সংস্থার ভূমিকা; 2, অর্থনীতি বা অন্যান্য উপাদানের ভূমিকা। এই যে পরিস্থিতিগুলোকে আন্তর্জাতিক ক্ষেত্রে সাবেকি বাস্তববাদ ইগনোর করেছিল বা যথাযথ গুরুত্ব দেয়নি, সেগুলি বাস্তববাদের সীমাবদ্ধতা রূপে বা বাস্তববাদের সমালোচনা রূপে ফুটে ওঠে। তার ফলেই মূলত নয়া বাস্তববাদ বা নবীন বাস্তববাদের ধারণা আরও বেশি করে প্রকাশিত হতে থাকে। এছাড়া এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে দাঁতাতের সূত্রপাত হওয়ায় বাস্তববাদী তত্ত্ব সেই সময়কার সংঘাত ও সহযোগিতার সমন্বয়মূলক জটিল আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা করতে বাধ্য হয়। সাবেকি বাস্তববাদ বলছিল যে রাষ্ট্রগুলো শুধুমাত্র সংঘাত করতে চায়, কিন্তু এই সময় শীতল যুদ্ধের পরবর্তী দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও সূত্রপাত হয় বা সহযোগিতাপূর্ণ সম্পর্কেরও সূত্রপাত হয়।
তাই একদিকে সংঘাত, অন্যদিকে সহযোগিতা, এর সমন্বয়মূলক একটা জটিল আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা করতে সাবেকি বাস্তববাদ ব্যর্থ হয়। কারণ সাবেকি বাস্তববাদের মতে রাষ্ট্রগুলো শুধুমাত্র সংঘাত করে যাবে, তাই সংঘাত ও সহযোগিতার জটিল সম্পর্ককে তারা ব্যাখ্যা করতে পারেনি। এছাড়াও রবার্ট কেওহেন ও জোসেফ নাইয়ের মতো তাত্ত্বিকরা এই যুক্তি প্রচার করেন যে অর্থনৈতিক আন্তর্নির্ভরশীলতা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং অরাষ্ট্রীয় কর্মকর্তাগণ আন্তর্জাতিক রাজনীতির মৌলিকভাবে পরিবর্তন ঘটাচ্ছে। অর্থাৎ তাদের মতে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক নির্ভরশীলতা প্রকাশ পেয়েছে, এছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গুরুত্বও প্রকাশ পেয়েছে এবং অরাষ্ট্রীয় কর্মকর্তাগণেরও গুরুত্ব প্রকাশ পেয়েছে। এরা আন্তর্জাতিক রাজনীতির মৌলিকভাবে বা আন্তর্জাতিক রাজনীতির মেন নীতিগুলোর পরিবর্তন ঘটাচ্ছে। এই রকম পরিবর্তিত পরিস্থিতির মোকাবিলা করতে বাস্তববাদকে আরও বৈজ্ঞানিক, কাঠামোগত ও ব্যবস্থাভিত্তিকভাবে পুনর্গঠনের প্রয়োজনে সাবেকি বাস্তববাদের মৌলিক নীতির সংস্কার ঘটিয়ে বাস্তববাদী তত্ত্বকে বিদ্যমান ব্যবস্থার উপযোগী করে তোলেন নয়া বাস্তববাদীরা। অর্থাৎ নয়া বাস্তববাদীরা এই পরিস্থিতিতে বাস্তববাদের বিলুপ্ত হয়ে যাওয়াকে আটকে দেন। কারণ যদি কোনো তত্ত্ব আন্তর্জাতিক পরিস্থিতিকে সঠিকভাবে ব্যাখ্যা করতে না পারে, তাহলে সেই তত্ত্বটা বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু সেই তত্ত্বটাকেই তার মধ্যে যদি কিছু সংস্কার বা কিছু পরিবর্তন করতে হয়, সেই পরিবর্তন করে আরেকটু নতুন রূপে সবার সামনে আনলে সেই তত্ত্বটাই আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং বিলুপ্তির আশঙ্কাটা হারাবে। তাই পুরনো বাস্তববাদকেই আরও একটু বৈজ্ঞানিক, কাঠামোগত এবং ব্যবস্থাভিত্তিকভাবে তারা পুনর্গঠন করেন এবং সাবেকি বাস্তববাদের কিছু মৌলিক নীতিগুলি তারা সংস্কার করেন বা পরিবর্তন করে বাস্তববাদকে তারা বর্তমান বা বিদ্যমান বিশ্ব ব্যবস্থার উপযোগী করে তোলেন। এইরূপ বাস্তববাদ আন্তর্জাতিক সমাজের কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত বলে একে কাঠামোগত বাস্তববাদও বলা হয়। অর্থাৎ এইরূপ বাস্তববাদ আন্তর্জাতিক কাঠামোকে রাষ্ট্রীয় আচরণের নির্ধারক বলে বর্ণনা করেন। তার জন্য এইরূপ বাস্তববাদকে কাঠামোগত বাস্তববাদও বলা হয়। নয়া বাস্তববাদের উদ্ভব ঘটেছে 1970-এর দশকের শেষের দিকে, বিশেষ করে 1979 সালে কেনেথ ওয়াল্টসের থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স বইটি প্রকাশের মাধ্যমে। এই বইটিকে নয়া বাস্তববাদের জন্মদাতা গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। বৈশিষ্ট্য। নয়া বাস্তববাদের মূল বৈশিষ্ট্যগুলি হল: 1. আন্তর্জাতিক ব্যবস্থা নৈরাজ্যমূলক। বিশ্বে কোনো সার্বভৌম সরকার নেই, তাই আন্তর্জাতিক ব্যবস্থা অরাজক। নিয়ন্ত্রণকারী সর্বাধিক শক্তিশালী কর্তৃত্বের অভাব রাষ্ট্রগুলোকে স্বসহায়তামূলক দ্বন্দ্বের দিকে ঠেলে দেয়। অর্থাৎ আগেই যেটা আলোচনা করলাম যে আন্তর্জাতিক ব্যবস্থায় রাষ্ট্রগুলোর আচরণ নিয়ন্ত্রণ করার মতো শক্তিশালী কোনো সংস্থা নেই। আর যেহেতু সেরকম কোনো শক্তিশালী সংস্থা নেই, তাই রাষ্ট্রগুলো প্রত্যেকেই মনে করে যে অন্য কেউ আমাদের স্বার্থ রক্ষা করবে না, আমাদের নিজের স্বার্থ নিজেদেরই রক্ষা করতে হবে। এর জন্য নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে পরস্পর বিরোধী স্বার্থের চক্করে পড়ে তারা পরস্পর বিরোধী হয়ে ওঠে এবং দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি হয়। 2. আন্তর্জাতিক ব্যবস্থা একটি সামগ্রিক কাঠামো, যার প্রতিটি উপাদান পরস্পর সম্পর্কযুক্ত। আন্তর্জাতিক ব্যবস্থা কিছু বিচ্ছিন্ন রাষ্ট্রীয় কারকের সমষ্টি নয়, বরং রাষ্ট্রীয় কারকগুলি একটি রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় কারক সমন্বিত সুসংগঠিত আন্তর্জাতিক ব্যবস্থার পরস্পর নির্ভরশীল অংশ মাত্র। তাই আন্তর্জাতিক রাজনীতিও শুধুমাত্র রাষ্ট্রগুলির আচরণের ওপর নির্ভর করে না, বরং রাষ্ট্রগুলির আচরণ বিদ্যমান আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নির্ভর করে। যেটা আগেই আলোচনা করেছি যে সাবেকি বাস্তববাদ রাষ্ট্রগুলিকে আলাদা আলাদা ইউনিট হিসেবে দেখে, আলাদা আলাদা একক হিসেবে। প্রতিটা রাষ্ট্রের কাজ সাবেকি বাস্তববাদে আলাদাভাবে ব্যাখ্যা করা হয় এবং তার মাধ্যমেই পুরো আন্তর্জাতিক পরিস্থিতিটাকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। কিন্তু
নয়া বাস্তববাদ বা নবীন বাস্তববাদীদের মতে আন্তর্জাতিক ব্যবস্থা টুকরো টুকরো কিছু রাষ্ট্রের আচরণের সমষ্টি নয়, বরং একটা সামগ্রিক কাঠামো। আর এই কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই বাকি রাষ্ট্রগুলো আচরণ করে। যে উদাহরণটা আমি আগেই দিলাম, যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের জন্য সারা পৃথিবীতে কোনো না কোনোভাবে এফেক্ট হয়েছে, কোনো না কোনোভাবে এই যুদ্ধের এফেক্ট সারা পৃথিবীতে হয়েছে। ঠিক সেরকমভাবেই বোঝানো হচ্ছে, বা আরব ইসরায়েল যুদ্ধের সময়ও বললাম, সব জায়গায় তেলের দাম বেড়ে যায়। এমনিতেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলেও বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ান প্রোডাক্টের নিষেধাজ্ঞা জারি হয় এবং সেই প্রোডাক্টগুলো অন্য রাস্তা দিয়ে সংশ্লিষ্ট দেশে পৌঁছানোর জন্য অন্যান্য কিছু দেশের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন তৈরি হয়। অর্থাৎ পৃথিবীর যে কোণে যাই হোক না কেন, তার প্রভাব সারা পৃথিবী জুড়ে পড়বে। তাই বলা যেতে পারে যে এটা একটা টোটাল সংগঠিত কাঠামো, এটা একটা স্ট্রাকচার, যেই স্ট্রাকচারের মধ্যে থাকা প্রতিটি উপাদান পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই উপাদান বলতে এখানে রাষ্ট্রগুলোর কথা বলা হচ্ছে, যে আন্তর্জাতিক কাঠামোর মধ্যে রাষ্ট্রগুলো পরস্পর সম্পর্কযুক্ত এবং এই আন্তর্জাতিক কাঠামোটা রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় কারক উভয়ের সমন্বয়ে গঠিত। আর রাষ্ট্রীয় কারকগুলো এই আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে একটি ক্ষুদ্র উপাদান মাত্র। তাই বলা যেতে পারে সাবেকি বাস্তববাদ, যেখানে রাষ্ট্রগুলোর ওপর মেনলি ফোকাস করে আন্তর্জাতিক সমাজকে আলাদা আলাদাভাবে টুকরো টুকরো করে ব্যাখ্যা করেছেন, সেক্ষেত্রেই নয়া বাস্তববাদীরা আন্তর্জাতিক সমাজকে একটি সামগ্রিক কাঠামো হিসেবে দেখে রাষ্ট্রগুলোর কাজকে সেই সামগ্রিক কাঠামোর সঙ্গে সম্পর্কযুক্ত করে বা সামঞ্জস্যপূর্ণ করে ব্যাখ্যা করেছেন। তৃতীয় পয়েন্ট, আন্তর্জাতিক প্রাঙ্গণে বহু অরাষ্ট্রীয় কারকের সক্রিয় ভূমিকা থাকলেও একথা অনস্বীকার্য যে রাষ্ট্রই আন্তর্জাতিক সম্পর্কের প্রধান এবং যৌক্তিক কারক। প্রধান কারক কারণ রাষ্ট্রগুলোই সার্বভৌম, আর যৌক্তিক কারক কারণ রাষ্ট্রগুলো নিজের জাতীয় স্বার্থ রক্ষার যুক্তিতেই কাজ করে। চতুর্থ পয়েন্ট, রাষ্ট্রগুলোর মূল লক্ষ্য হল সংঘাতপূর্ণ ও প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক পরিবেশে নিরাপত্তা অর্জন করা এবং শক্তি বৃদ্ধির মাধ্যমে নিজের ক্ষমতা বাড়ানো। রাষ্ট্রের আচরণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই জানতে হবে যে তারা কেন এবং কিভাবে আত্মরক্ষা করতে চায়। ক্ষমতা অর্জন নিরাপত্তার মাধ্যম মাত্র। আগেই বলেছি যে আন্তর্জাতিক পরিস্থিতিটাই এরকম যে রাষ্ট্রগুলো সবসময় নিরাপত্তাহীনতায় ভুগবে এবং এই নিরাপত্তাহীনতা থেকে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হবে এবং সেই প্রতিযোগিতার জন্য তারা নিজেদের ক্ষমতা বাড়ানোর এবং নিরাপত্তা অর্জন করার চেষ্টা করবে। তাই রাষ্ট্রীয় আচরণ, যে কোনো রাষ্ট্রের আচরণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই জানতে হবে যে তারা কেন এবং কিভাবে আত্মরক্ষা করতে চায়। যেটা আমি এক্ষুনি রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রে বললাম, যে পুরো আন্তর্জাতিক পরিস্থিতিটাকে জানতে হবে, যে রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কী, ন্যাটো কী, ন্যাটোতে কীভাবে ইউক্রেন যোগদান করেছে, তার ফলে রাশিয়ার ওপর কী প্রভাব পড়েছে, এই সমস্ত কিছু বিচার করে তারপর রাশিয়ার অ্যাকশন বিচার করতে হবে। শুধুমাত্র পুতিনের মনোভাব কী সেটা বিচার করলে চলবে না। প্রথমেই দেখতে হবে যে রাষ্ট্রগুলো কেন এবং কিভাবে এবং কার থেকে আত্মরক্ষা করতে চায়, তার ভিত্তিতেই রাষ্ট্রের আচরণকে ব্যাখ্যা করতে হবে। আর ক্ষমতা অর্জন করাটা কোনো ক্ষমতা লিপ্সা নয় বা কোনো লোভ নয়। ক্ষমতা অর্জন করাটা নিরাপত্তার একটা মাধ্যম মাত্র, নিজেকে নিরাপদ রাখার একটা মাধ্যম মাত্র। পরবর্তী পয়েন্ট, আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে রাষ্ট্রীয় কারক অপেক্ষা আন্তর্জাতিক কাঠামোই বেশি গুরুত্বপূর্ণ। যেটা আগেই বলেছি যে আন্তর্জাতিক ক্ষেত্রে সামগ্রিক রূপটাকেই আগে আমাদের বুঝতে হবে। সামগ্রিক পরিস্থিতিটাই রাষ্ট্রগুলো যা করছে সেটা করতে বাধ্য করে। তাই রাষ্ট্রীয় কারকের থেকে সমগ্র কাঠামোর গুরুত্বটা অনেক বেশি। পরবর্তী পয়েন্ট, রাষ্ট্রীয় কারকদের আচরণ মানব প্রকৃতির থেকে বেশি আন্তর্জাতিক কাঠামোর দ্বারা নিয়ন্ত্রিত হয়।
কোন রাষ্ট্র কী করবে তা মূলত নির্ভর করে আন্তর্জাতিক ব্যবস্থার গঠন, যেমন ক্ষমতার বন্টন, মেরুকরণ ইত্যাদি পরিস্থিতির ওপর। অর্থাৎ সাবেকি বাস্তববাদে যেরকম বলা হয়েছে যে মানুষের ক্ষমতা লিপ্সা এবং দমন প্রবৃত্তির জন্যই মানুষ প্রতিযোগিতা করে, আর সেই কারণেই যেহেতু রাষ্ট্রগুলো মানুষ দিয়েই গঠিত, তাই রাষ্ট্রগুলো এই ক্ষমতা লিপ্সার জন্য এবং দমন প্রবৃত্তির জন্যই আন্তর্জাতিক ক্ষেত্রে যা ডিসিশন নেয় সেই ডিসিশনগুলো নিচ্ছে। নয়া বাস্তববাদ এর ঠিক উল্টোটা বলে। নয়া বাস্তববাদের মতে মানব প্রকৃতি বা রাষ্ট্রের প্রকৃতির সঙ্গে কোনো সম্পর্কই নেই আন্তর্জাতিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের। কোনো রাষ্ট্র একনায়কতন্ত্রী কি গণতান্ত্রিক সেটার কোনো ম্যাটারই করে না আন্তর্জাতিক তার ডিসিশন ব্যাখ্যা করার ক্ষেত্রে। বরং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতার বন্টন কিভাবে হয়েছে, মেরুকরণ কিভাবে হয়েছে, অর্থাৎ সেটা একমেরু বিশ্ব, দ্বিমেরু বিশ্ব নাকি বহুমেরুতা চলছে, এই পরিস্থিতিগুলোর ওপর রাষ্ট্রগুলোর আচরণ নির্ভর করে। তাই রাষ্ট্রগুলোর আচরণ তার অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে। পরবর্তী পয়েন্ট, আন্তর্জাতিক কাঠামোর পরিবর্তন সূচিত হয় বৃহৎ শক্তিগুলির উত্থান বা পতনের মাধ্যমে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনের মধ্য দিয়ে। এইরূপ পরিবর্তনের ক্ষেত্রে যুদ্ধই হলো মূল চালিকা শক্তি। অর্থাৎ আন্তর্জাতিক কাঠামো পরিবর্তিত হলে রাষ্ট্রগুলোর আচরণও পরিবর্তিত হয়। এই যে আমরা বলি যে আজকে মিত্র রাষ্ট্র কালকে সে শত্রু রাষ্ট্র হতে পারে, এটা সমগ্র আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নির্ভর করে। আর এই আন্তর্জাতিক পরিস্থিতিটা নির্ভর করে বৃহৎ শক্তিগুলির উত্থান বা পতনের ওপর। অর্থাৎ বিশ্বটা একমেরু হয়ে গেল না দ্বিমেরু রয়ে গেল নাকি বহুমেরু হয়ে গেল সেগুলোর ওপর। সেটা কিভাবে হয়? চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এই সমস্ত বৃহৎ শক্তিগুলোর উত্থান বা পতনের মাধ্যমে। প্রথম দিকে ছিল বহুমেরু বিশ্ব, তারপর ধীরে ধীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হলো দ্বিমেরু বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ক্ষমতার ভারসাম্যের ফলে। তারপর ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একমেরু বিশ্বের সূত্রপাত হলো। আবার বর্তমানে চীন, ভারত, সাউথ কোরিয়া এই সমস্ত দেশের উত্থানের ফলে বহুমেরু বিশ্ব বা আরব দেশগুলোর উত্থানের ফলে বিশ্ব বহুমেরুতার দিকে যাচ্ছে। তাই বলা যেতে পারে এই বৃহৎ শক্তিগুলোর উত্থান পতনের মধ্য দিয়েই আন্তর্জাতিক সম্পর্ক অ্যাকচুয়ালি পরিচালিত হয় বা আন্তর্জাতিক কাঠামোটা নির্ধারিত এবং পরিবর্তিত হয়। পরবর্তী পয়েন্ট, নৈরাজ্যমূলক আন্তর্জাতিক ব্যবস্থায় সর্বদাই যুদ্ধের সম্ভাবনা থাকে। নিরাপত্তা সংশয়ের কারণে এক রাষ্ট্র নিজের নিরাপত্তা বাড়াতে সামরিক ক্ষমতা বাড়ালে অন্য রাষ্ট্রগুলো সেটাকে হুমকি মনে করে, ফলে সন্দেহ ও প্রতিযোগিতা তৈরি হয়, যেটা আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্ণনা দেওয়ার সময় বলেই দিলাম। পরবর্তী পয়েন্ট, রাষ্ট্রের ক্ষমতা বলতে শুধুমাত্র সামরিক সামর্থ্যের কথা বলা হয় না, বরং সামগ্রিক সামর্থ্যের মাধ্যমে কোনো রাষ্ট্র ক্ষমতাবান হয়ে ওঠে। ক্ষমতা পরিমাপযোগ্য। ক্ষমতা নির্ণয় করা হয় সামরিক শক্তি, অর্থনীতি, প্রযুক্তি, জনসংখ্যা ইত্যাদির দ্বারা। অর্থাৎ ক্ষমতা বলতে শুধু সামরিক ক্ষমতা বা যুদ্ধ করার ক্ষমতার কথাই বলা হয় না, সামগ্রিক সামর্থ্যের কথা বলা হয়। সামগ্রিক সামর্থ্য বলতে অর্থনীতি, প্রযুক্তি, জনসংখ্যা বা জনসংখ্যার মান, মানে জনগণের গুণগত মান, এই সব কিছুর দ্বারাই কোনো রাষ্ট্রের ক্ষমতা নির্ধারিত হয়। পরবর্তী পয়েন্ট, ক্ষমতার বন্টনই আন্তর্জাতিক রাজনীতিকে নির্ধারণ করে। বিপজ্জনকতা বা স্থিতিশীলতা নির্ভর করে পৃথিবীতে ক্ষমতার বন্টন কেমন তার উপর। দ্বিমেরু ব্যবস্থা ক্ষমতার ভারসাম্য রক্ষা তুলনামূলকভাবে স্থিতিশীল এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে উপযোগী। অর্থাৎ নয়া বাস্তববাদীদের মতে ক্ষমতার বন্টনের জন্যই যেহেতু আন্তর্জাতিক কাঠামো নির্ধারিত হয়, তাই ক্ষমতার বন্টনই নির্ধারণ করে আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধপ্রবণ পরিস্থিতি রয়েছে নাকি শান্তিপ্রবণ। আর তাদের মতে দ্বিমেরু ব্যবস্থা বেশি শান্তিপ্রবণ, কারণ দুদিকে পাওয়ারের একটা ব্যালেন্স চলে, তার ফলে কোনো পক্ষই আক্রমণ করে না এবং তার ফলেই আন্তর্জাতিক পরিস্থিতিটা স্থিতিশীল এবং শান্তিপূর্ণ হয়। পরবর্তী পয়েন্ট, রাষ্ট্রগুলো স্বভাবতই শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা করতে চায়, যাতে কোনো রাষ্ট্র অত্যাধিক শক্তিশালী না হয়ে ওঠে।
অর্থাৎ প্রতিটা রাষ্ট্রই চায় যেন অন্য কোনো রাষ্ট্র তার ওপর কোনোভাবে প্রভাব বিস্তার করতে বা জোর জুলুম করতে না পারে। যদি কোনো রাষ্ট্র অধিক শক্তিশালী হয়ে ওঠে তাহলে সেই রাষ্ট্র নিজের ইচ্ছা অনুসারে অন্য রাষ্ট্রগুলোকে পরিচালিত করতে চাইবে। সেক্ষেত্রে সেই রাষ্ট্রগুলোর যারা অন্যের কথা শুনে পরিচালিত হচ্ছে তাদের সার্বভৌমিকতা ক্ষুণ্ণ হবে। তাই প্রতিটা রাষ্ট্রেরই টার্গেট থাকে বা লক্ষ্য থাকে যাতে কোনো একটা বা কয়েকটা রাষ্ট্র অধিক শক্তিশালী না হয়, যাতে কোনোভাবেই তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা না গড়ে ওঠে। এবার আসছি নয়া বাস্তববাদের দুটি ধারায়। নয়া বাস্তববাদের দুটি ধারা রয়েছে, এক হলো রক্ষণাত্মক বাস্তববাদ এবং দ্বিতীয় হলো আক্রমণাত্মক বাস্তববাদ। কেনেথ ওয়াল্টস প্রমুখ রক্ষণাত্মক বাস্তববাদীদের মতে সংঘাতপূর্ণ এবং প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যই রাষ্ট্রগুলো ক্ষমতা অর্জন করে এবং যতটা ক্ষমতা অর্জন প্রয়োজন তার থেকে বেশি ক্ষমতা লিপ্সা রাষ্ট্রের নিরাপত্তাকে বিপন্ন করতে পারে। অন্যদিকে জন মিয়ারশাইমার প্রমুখ আক্রমণাত্মক বাস্তববাদীদের মতে শুধু নিরাপত্তার কারণেই নয়, বরং নিজের প্রভাব বিস্তারের জন্য রাষ্ট্রগুলো ক্ষমতা অর্জন করে। তাই রাষ্ট্রগুলোরই উচিত আন্তর্জাতিক পরিস্থিতিতে বিদ্যমান ক্ষমতা বন্টন ব্যবস্থাকে নিজের অনুকূলে আনার জন্য যতটা সম্ভব বেশি ক্ষমতা অর্জন করা। অর্থাৎ এর থেকে আমরা রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক নয়া বাস্তববাদীদের মতবাদের মধ্যে দুটো পার্থক্য লক্ষ্য করতে পারি। এক, রক্ষণাত্মক বাস্তববাদীদের মতে রাষ্ট্রগুলো শুধুমাত্র নিজেদের অস্তিত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ক্ষমতা অর্জন করে, কিন্তু আক্রমণাত্মক বাস্তববাদীদের মতে রাষ্ট্রগুলো শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নয়, বরং নিজের প্রভাব বিস্তারের জন্য এবং অন্যকে দমন করার জন্য ক্ষমতা অর্জন করে। আর দ্বিতীয়ত, যেহেতু রক্ষণাত্মক বাস্তববাদীদের মতে নিজেদের নিরাপত্তা রক্ষা করাটাই ক্ষমতা অর্জনের উদ্দেশ্য, তাই রাষ্ট্রগুলো ততটাই ক্ষমতা অর্জন করা উচিত যতটা তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন। তার থেকে বেশি ক্ষমতার লিপ্সা বা ক্ষমতার লোভ রাষ্ট্রগুলোকে যুদ্ধের দিকে বেশি করে ঠেলে দিতে পারে এবং রাষ্ট্রের নিরাপত্তাকে বিপন্ন করতে পারে। কিন্তু আক্রমণাত্মক বাস্তববাদীদের মতে রাষ্ট্রগুলোর যতটা সম্ভব, যত বেশি সম্ভব তত বেশি ক্ষমতা অর্জন করা উচিত, কারণ ক্ষমতা অর্জন করা কমিয়ে ফেললে বা ক্ষমতা কম হয়ে গেলে কোনো না কোনো কালে আন্তর্জাতিক পরিস্থিতি তাদের বিপক্ষে চলে যেতে পারে। অর্থাৎ রাষ্ট্রগুলোর ক্ষমতা অর্জন করা উচিত শুধুমাত্র নিরাপত্তা রক্ষার জন্যই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা যদি শীতল যুদ্ধের সময়কার মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের কার্যকলাপের দিকে লক্ষ্য করি, তাহলেই বুঝতে পারব যে আক্রমণাত্মক বাস্তববাদীদের মতবাদ অনেকটাই সঠিক। রাষ্ট্রগুলো শুধুমাত্র নিরাপত্তা অর্জন করার জন্যই ক্ষমতা অর্জন করছে তা নয়, বরং অন্যের ওপর প্রভাব বিস্তারের জন্যও ক্ষমতা অর্জন করছে। আবার বর্তমানকালে যদি চীন, আরবের রাষ্ট্রসমূহ বা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা ভাবি, তাহলেও আমরা দেখতে পারবো যে নিজেদের প্রোটেক্ট করার মতো বা নিজেদের অস্তিত্ব রক্ষার মতো ক্ষমতা এদের অলরেডি আছে। তা সত্ত্বেও এরা আরও বেশি 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 ক্ষমতা অর্জন করতে সচেষ্ট, কারণ তারা কোনোভাবেই চায় না যে অন্য কেউ তাদের জায়গায় ক্ষমতা অর্জন করুক এবং তাদের ওপর বা আন্তর্জাতিক রাজনীতির ওপর নিয়ন্ত্রণ কায়েম করুক। তাই তারা সবসময় আন্তর্জাতিক রাজনীতিকে নিজের অনুকূলে রাখার জন্য ক্ষমতা অর্জন করে চলেছে। এই হলো দু ধরনের নয়া বাস্তববাদ। এবার আসছি গুরুত্বে। নয়া বাস্তববাদের গুরুত্বগুলি হলো: এক, এটি আন্তর্জাতিক রাজনীতির অধ্যয়নে একটি বৈজ্ঞানিক ও কাঠামোগত দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। দুই, এটি শীতল যুদ্ধ দুই মহাশক্তির দ্বন্দ্ব বিশ্লেষণের জন্য একটি শক্তিশালী যুক্তি দিয়েছিল। তিন, এটি ব্যাখ্যা করে যে শান্তিকামী রাষ্ট্রগুলোর মধ্যেও সশস্ত্র প্রতিযোগিতা বা সন্দেহ থেকে যায়। চার, সাবেকি বাস্তববাদের সীমাবদ্ধতা অর্থাৎ মানব প্রকৃতি বা নেতার ব্যক্তিত্বকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতির ব্যাখ্যার অসম্পূর্ণতাকে এই মতবাদ দূর করে। পাঁচ,
আন্তর্জাতিক অরাজকতা ব্যাখ্যার নতুন প্রয়াস আন্তর্জাতিক অরাজকতা ব্যাখ্যার নতুন প্রয়াস। অরাজক আন্তর্জাতিক ব্যবস্থা রাষ্ট্রকে ক্ষমতা অন্বেষণে বাধ্য করে, এই যুক্তি এই তত্ত্বের মাধ্যমে প্রতিষ্ঠা পায়। 6. বাস্তববাদকে আরও ব্যাখ্যাযোগ্য, পরিমাপযোগ্য, পূর্বাভাসে সক্ষম এবং নীতি নির্দেশক করে উপস্থাপন করা হয় এই তত্ত্বের মাধ্যমে। এবং 7. বিদ্যমান সংঘাত ও সহযোগিতার সমন্বয়মূলক জটিল আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রগুলির আত্মনির্ভরশীলতা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও অরাষ্ট্রীয় কারকের ভূমিকা ইত্যাদি ব্যাখ্যা করতে এই মতবাদ সমর্থ। অর্থাৎ আমরা অলরেডি আলোচনার মাধ্যমে এটা বুঝতে পেরেছি যে এই মতবাদটা একেবারেই নৈতিকতাকে গুরুত্ব দেয় না এবং খুব বেশি মাত্রায় কঠোর, কিন্তু তা সত্ত্বেও এই মতবাদের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। এই মতবাদটাই বাস্তববাদকে বৈজ্ঞানিক ও কাঠামোগত বানিয়েছিল। 2. সেই সময়কার শীতল যুদ্ধ, 2 মহাশক্তির দ্বন্দ্ব, এই বিষয়গুলোকে তারা বিশ্লেষণ করতে পেরেছিল। তাছাড়াও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সংঘাত ও সহযোগিতার সমন্বয়কে, এছাড়াও রাষ্ট্রগুলোর আন্তর্নির্ভরশীলতাকে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং অরাষ্ট্রীয় কারকের ভূমিকাকে তারা ব্যাখ্যা করতে সমর্থ হয়েছিল। তাছাড়াও তারা এটা বুঝিয়েছিল যে যে সমস্ত দেশের মধ্যে যুদ্ধ চলছে না, সেই দেশের মধ্যেও একটা প্রতিযোগিতা রয়েছে। সর্বোপরি তারা সাবেকি বাস্তববাদের সীমাবদ্ধতাগুলোকে দূর করে এই তত্ত্বটিকে সম্পূর্ণ তত্ত্ব বা পূর্ণাঙ্গ তত্ত্বরূপে উপস্থাপন করে এবং তারা আন্তর্জাতিক ক্ষেত্রে অরাজকতাকে ব্যাখ্যার একটা নতুন ধরন তৈরি করে। এক কথায় বলতে গেলে তারা সমগ্র আন্তর্জাতিক তত্ত্ব আলোচনার একটা অন্য দিক তুলে ধরে। এটাই হলো আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদের মূল প্রভাব। এই প্রশ্নটা ছাড়াও নয়া বাস্তববাদ সম্পর্কে আরেকটা প্রশ্ন আসতে পারে যে সাবেকি বাস্তববাদ আর নয়া বাস্তববাদের পার্থক্য কী, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব। এই উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এরকম অন্য কোনো উত্তর জানতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।